শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছে নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৯। কদিন ধরেই চাপার আগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। যে তার শাসনকে সব সময় বাঁকাভাবে গ্রহণ করে, চাচাতো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এ মেয়ে ভীষণ ঘাড়তেরা। সে যেন মুখিয়েই থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য। করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বলল। কেন বলল, কী কারণে বলল সে জানে না। তাকে অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালে ঘটনার পর ভেবেছিল এসেই 2 থাপ্পড় বসিয়ে দেবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দেবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবল আপাতত থাক, নিজে না দিক একটা শাস্তি তো পেলই। তখন তার করা অপরাধের শাস্তি মওকুফ করলেও এখন হাতকানা নিষ্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসার বাইরে গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুলক্রমে এসব শুনে কি ভাববে? ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ কার্পণ্য বোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দেবে। যা হওয়ার নয় সেসব কথা। শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসল। মাথা চুলকে তার লম্বা বিনুনি নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজল, কিন্তু কি বলবে বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে। কি যে মিষ্টি খেতে! তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? হে হে, না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাধি। তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা গিয়েই খাই তাহলে। ফোনে কি যেন বলছিলি? শীতল দুঢোক গিলল, আর চোখে দেখেও নিল শুদ্ধ রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফিয়ত দেওয়ার সুর আমতা আমতা করে বলল, উপন্যাসের কথা বলছিলাম। আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না না কেন? আমি কোন দিক থেকে কম? কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোর লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ কাচুমাচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথার জবাব খুঁজতে ব্যস্ত সে। তবে মুখে ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবেন, বেয়াদব, বললি কেন ভালোবাসি? ভালোবাসা বলে বেড়ানোর জিনিস? এক্ষুনি কান ধর বলছি, নয়তো চালাকাট দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে এ কথা বললেও মার খাওয়ার ভয়ে মুখে বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুল ছাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল বেলকনির সঙ্গে সেটে দাঁড়ালো। চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল, কাজিন রিলেটেড বই দূর, জীবনেও উপন্যাসের নাম মুখে নেব না। কেন, তোর না ভালো লাগে? কিছুক্ষণ আগেও ভালো লাগতো, এখন আর লাগছে না। ওইসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম। এ কথা বলতেই সায়ন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। শীতলের রিমান্ডে চলছে দেখে হাসতে হাসতে বলল, এখন রুমে যা, শুদ্ধর ফ্রেন্ডরা এদিকে আসছে। কয়েক জোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতলের কিছু বলারও সুযোগ হলো না। দ্রুত স্থান ত্যাগ করলো। সব সময় তার সঙ্গেই এমন হয়, বলতে যায় এক মানুষ বুঝে থাকে আরেক, করতে যায় এক, ঘটিয়ে বসে থাকে আরেক। জীবনটাই বেদনার। তাকে যেতে দেখে সায়ন বলল, ছোট মানুষ, কে বলতে কি বলছে, বাদ দে। কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। ওইটুকু ধার না থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগোলো? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? কাজ এখনো একটু বাকি আছে, কাজের উপরে ডিপেন্ড করছে সব। এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসলো।
এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এ অবস্থায় বাইরে যেতেও পারেনি কদিন ধরে। দলের ছেলেপুলের ওদিক আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথায় থাকুক, আজ সন্ধ্যায় একটু বের হতেই হবে। শুদ্ধ নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসে উল্টো পথ ধরে এগুলোই একটা নির্জন রাস্তার দেখা মেলে। রাস্তার দুধারে গাছ আর জঙ্গল। সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণে কার্যরত নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে, যদিও এ ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউই তেমনভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে কেউ খুনাক্ষরেও টের পাবে না বলে রয়েছে। শুদ্ধ ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাক করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সেই কাজ হাত দেবে তার স্বস্তি মিলবে না, কিছুতেই না। দুই ভাইয়ের আলোচনার মাঝেই কামরান, অর্ক, হাসান এসে ধপ করে বসল। কামরান ফসফস করে জানালো অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে ভ্রু কুঁচকে পকেট হাতড়ে 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে রইলি যে, যা। আমি রাগ করে বলতেই পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো, আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম। এখানে ইমোশনাল হওয়ার কি আছে? তাই তো তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো, আমি আর একটু হলেই পটল তুলতাম। সেসব কিছুই না, সাধারণ একটা কথা বললাম, তাতেই যা শালা, তোদের কারো সঙ্গেই বলবো না কথা। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এ যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারা মুখে করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে কেউ যে বলবে ভাজা মাছটি উল্টে খাওয়াও জানে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনা শোন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল, আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুরসুরি দিয়েছি, কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পেছনে যা? অর্কের বলা ভঙ্গিতে সায়ন হো হো করে হেসে উঠল। হাসান মিটিমিটি হাসতে হাসতে বলল, আর একটু হলেই কামরানের বিয়ের স্বাদ মিটে যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াতি, কুকুরটা বোধহয় তারই শোধ নিল। এ কথা বলতে না বলতেই কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের জন্য সবাই তাকে পচায়, সবাই। বন্ধুরা তো কথায় কথায় খোঁচায়। এখনো অর্ক, হাসান আর কামরানের তর্ক বিতর্ক চলছে, আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল। তিনজনে সারাক্ষণ মেয়ে মানুষের মতো সামান্য ব্যাপারেও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গেও তুমুল ঝগড়া বেঁধে যায়। পরে নিজেরা সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জাও বলে কিছু নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে, সেই সময়টা তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দূরদর্শিতা, গম্ভীরতা, বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি, স্যান্ডি ও জুলি থৌ, এদের সঙ্গে মিশে বাদর তৈরি হয়েছে। সায়ন চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিল। শুদ্ধ এর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারও প্রথম। আনার যথাযথ কারণও আছে বটে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতেখড়ি হয় সব কাজের। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছর তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরও কিছু করে দেখানোর পালা। নিজেদের আবিষ্কার দিয়ে নিজেদের নাম তৈরি করার পালা। হঠাৎ সায়নের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাপের গলা। আহনাপ 2-একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। সায়ন ওনাকে বিনয় সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ভদ্রলোক অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। সায়ন বাবা, বলছিলাম যে বোনের বিয়ে দেবে না? তোমার তো 3টে বোন,
আমার তো 3টে বোন। কার কথা বলছেন আঙ্কেল? শখ মায়ের কথা বলছি। বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ এ কথা? আহনাবকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো। ওর জন্যই শখের হাতটা চাইছি বাবা। আমার বোনের ইচ্ছা ডাক্তারি পড়ার, আমরাও চাই সে ডাক্তার হোক। তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। ওর পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। সায়ন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। তারপরও সায়ন শুদ্ধকে আহনাপের ব্যাপারটা যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাপকে ভালো করেই চেনে, ভদ্র ছেলে, দেখা হলে কথা হয়। অবিবাহিত বোনেরা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো হোক, বোনের অমতের বিরুদ্ধে তারা যাবে না। কারণ বোনেরা পানিতে পড়ে নেই যে প্রস্তাব এলেই বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের 3 বোন 3 ধরনের, খুব ছোট থেকে শখ খুবই নরম মনের, কারো কান্না দেখতে পারে না সে, কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারো প্রতি তীব্র রাগ বা অভিমান। বাকি রইল শীতলের কথা। সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি, মুক্ত মনে উঠতে পছন্দ করে সে। যেই তাকে উঠতে নিষেধ করে সে তার জাতশত্রু, চোখের বিষ। তার জলজ্যান্ত উদাহরণ শুদ্ধ। বিকেলের দিকে শুদ্ধর বন্ধুদের নিয়ে কথা থেকে যেন এলো। সায়নও কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। কোথায় যেন গেল। সায়নও কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হয়ে গেল। শীতলের বাবা শাহাদাত চৌধুরীর ছুটি শেষ। দুপুরে পরপর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসার ছেলেরা কেউ নেই, তাই শীতল, শখ আর স্বর্ণ বাগানে এলো। ঘাসের ওপরে খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানের পানি দিয়ে দোলনায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনকে কানে গুজে দিয়ে ধপ করে বসলো শখের কোলের ওপর। তারপর আহ্লাদি সুরে বলল, আপু চলো বহুচুরি খেলি। ভাইয়া বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে। প্লিজ বউচুরি না, অন্য কিছুর নাম বল। তাহলে চলো কানামাছি খেলি। আচ্ছা চল। হঠাৎ শীতলের মনে পড়ল দুপুরের পেয়ারা পেরেছিল, সেগুলো রান্নাঘরেই পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতেই খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হলো। সাম্য, সৃজন, স্বর্ণ, শখ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে। শখ বন্ধ চোখে তাদেরকে খুঁজছে। খেলতে খেলতে খিলখিল করে হাসছেও তারা। সিতারা, সিমিন, সিরাতও এসে দাঁড়িয়েছে বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে। তখন চৌধুরী নিবাসে গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামল। ধপ ধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী। স্বর্ণ। টু বি কন্টিনিউ।